এক ভাইরাসে আক্রান্ত হয়ে পুরো ইংল্যান্ডের মানুষেরা জম্বিতে পরিণত হয়। তবে এই ছেলেটা হসপিটালের কোমায় থাকার কারণে তখন সুস্থ ছিল। তবে জ্ঞান ফিরে এসে সে দেখতে পায় পুরো দেশ যেন এক জাহান্নাম হয়ে গেছে। এখান থেকেই সে শুরু করে এক বেঁচে থাকার লড়াই। শেষ পর্যন্ত তার সাথে কি ঘটতে থাকে তা জানাতে হাজির হলাম থমাস শেলবি বা কিলিয়ান মার্ফি অভিনীত মুভি 20 ডেজ লেটারের এক্সপ্লেনেশন নিয়ে। তো চলো আর প্যাচাল না বাড়িয়ে শুরু করা যাক আজকের মুভি এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা ইংল্যান্ডের বিখ্যাত ক্যামব্রিজ ইউনিভার্সিটির একটা রিসার্চ সেন্টারের দৃশ্য দেখতে পাই। গভীর রাতে সেই রিসার্চ সেন্টারের তালা ভেঙে ঢুকে যায় একদল লোক। এরা সবাই ছিল এনিম্যাল অ্যাক্টিভিস্ট। পৃথিবীর বিভিন্ন জায়গায় প্রাণীদের উপরে নির্যাতনের বিরুদ্ধে তারা প্রতিবাদ করত। তাদের কাছে খবর ছিল যে এই রিসার্চ সেন্টারে নির্মমভাবে অসংখ্য বানর এবং শিম্পাঞ্জিকে আটকে রেখে তাদের উপরে এক্সপেরিমেন্ট চালানো হচ্ছে। খবর পেয়ে রিসার্চ সেন্টারের ভিতরে ঢুকে তারা যা দেখতে পায় তাতে সবার চোখ কপালে উঠে যায়। সমগ্র ল্যাব জুড়ে অসংখ্য কাচের বক্সে বন্দী রয়েছে নানা প্রজাতির বানর এবং শিম্পাঞ্জি। বানরগুলো খাঁচা থেকে বেরিয়ে আসার জন্য কাচের দেওয়ালের উপরে অনাবরত আঘাত করে যাচ্ছে। এনিম্যাল অ্যাক্টিভিস্টরা যখন প্রাণীগুলোর এই করুণ অবস্থা দেখে সেগুলোকে মুক্ত করার সিদ্ধান্ত নেয়, ঠিক তখনই একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট তাদেরকে দেখে ফেলে। লোকটা দ্রুত সিকিউরিটিকে ফোন করতে গেলে তারা তার হাত থেকে টেলিফোনটা কেড়ে নেয়। তখন লোকটা চিৎকার করে বলে ওঠে যে এই ল্যাবে যে শিম্পাঞ্জিগুলো আছে তাদের প্রত্যেকেই এক একটা অ্যাটম বোমার চেয়েও কম নয়। এরা সবাই রেজ নামের এক ভয়ঙ্কর ভাইরাস দ্বারা ইনফেক্টেড। লোকটা তাদেরকে বিস্তারিত বলার আগেই তারা শিম্পাঞ্জির একটা খাঁচা খুলতে যায়। সেই লোকটা প্রাণপণে তাদেরকে আটকানোর চেষ্টা করে, কারণ এই খাঁচা একবার খুলে গেলে যে বিপদ আসতে চলেছে সেটা আটকানোর সাধ্য কারোরই নেই। কিন্তু অ্যাক্টিভিস্টরা তার কোনো কথায় কান না দিয়ে খাঁচাটা অবশেষে খুলে দেয়। খাঁচা খোলা মাত্রই ভিতরে শিম্পাঞ্জিটা এসে অ্যাক্টিভিস্টদের একজনের উপরে প্রচন্ডভাবে আক্রমণ করে দেয়। কিছু বুঝে ওঠার আগেই শিম্পাঞ্জিটা তাকে ক্ষতবিক্ষত করে ফেলে। কিন্তু মেন ভয়ের ব্যাপার এটা ছিল না। শিম্পাঞ্জির হাতে আহত হওয়ার পর সেই মহিলার চোখ মুখে যেন কেমন একটা ভ্যাম্পায়ারের ভাব চলে আসে। তার মুখ হঠাৎ প্রচন্ড রকমের হিংস্র হয়ে ওঠে। তাকে দেখে মনে হয় যে সে একজন জীবন্ত জম্বি। বাকিরা কিছু বুঝে ওঠার আগেই সে নিজেই একবার অন্যদের উপরে হামলা করা শুরু করে। এর মানে তো তোমরা বুঝতেই পারছো যে শিম্পাঞ্জির শরীরে যে রেজ ভাইরাসটি ছিল সেটা ওই মহিলার শরীরেও ইনফেক্টেড হয়ে গেছে। আর এই ভাইরাসের প্রভাবে মানুষ প্রচন্ড রকম ভায়োলেট হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে, আর শেষ পর্যন্ত তারা ধুকে ধুকে মারা যায়। এই ল্যাবে সেই ভাইরাসটা নিয়ে আসলে এক্সপেরিমেন্ট হচ্ছিল। এখন এই ভাইরাস যদি দুনিয়াব্যাপী ছড়িয়ে যায় তাহলে মানব জাতির যা অবস্থা হবে সেটা কল্পনা করতেই কেমন যেন গা শিউরে ওঠে। পরের সিনে আমাদেরকে এই ঘটনার 28 দিন পরের দৃশ্য দেখানো হয়। জিম নামের এক তরুণ বাইক অ্যাক্সিডেন্টের কারণে বেশ কিছুদিন ধরে কোমায় থেকে হসপিটালের বেডে শুয়েছিল। কি চিন্তাই তো পারছো, এ হচ্ছে আমাদের সেই চিরপরিচিত থমাস শেলবি ওরফে কিলিয়ান মার্ফি। এই লোক যে জীবনে কত রকমের রোলে অ্যাক্টিং করেছে তার কোনো ইয়াত্তাই নেই। যাই হোক, কোমা থেকে ওঠার পর জিম প্রথমে পোশাক আশাক পরে হসপিটালের বাইরে বেরিয়ে আসে। তার নিজের কোনো পোশাক না থাকায় সে ডাক্তারের পোশাকই পরে দিয়েছিল। বাইরে বেরিয়ে আসার পর সে দেখতে পায় এত বড় হসপিটালটা সম্পূর্ণ জনমানবহীন হয়ে পড়ে আছে। এমনকি হসপিটালের ছাদে ওঠার পরে জিম দেখতে পায় যে নিচের রাস্তায় মানুষের কোনো ছিটে ফোটাও নেই। এত ব্যস্ত একটা রাস্তায় দিনের এমন সময় এতটা শুনশান অবস্থা বিরাজ করার কোনোই কথা না। এবার হসপিটাল থেকে বেরিয়েও জিম বারবার হ্যালো বলে ডাকতে থাকলেও কারো কোনো সাড়া শব্দ পাওয়া যায় না। যে রাস্তায় গাড়ি চলার কথা সেখানে পড়ে আছে অসংখ্য বোতল এবং পেপসি কোলার ক্যান সহ প্রচুর ময়লা আবর্জনা। তাহলে শহরের মানুষ হঠাৎ কোথাও উধাও হয়ে গেল? এই উত্তর যে আমাদের প্রথম সিনে দেখা ভাইরাসের কাহিনীর মধ্যে লুকিয়ে আছে তা তো তোমরা এতক্ষণে বুঝেই গেছো। রেজ ভাইরাস সেই ল্যাব থেকে সমস্ত ইংল্যান্ড একটা মহামারীর মতন ছড়িয়ে পড়েছিল। ইনফেক্টেড হওয়া ব্যক্তিরা কারো উপরে অ্যাটাক করলে সেও নিজে ইনফেক্টেড হয়ে অন্যদের উপরে হামলা করত। শেষ পর্যন্ত মানসিক ভারসাম্যহীন অবস্থায় মৃত্যুর কোলে ঢোলা পড়া ছাড়া তাদের আর কোনো পথই বাকি ছিল না। তাই শহরের মানুষ এখন ভয়ে আর ঘর থেকে বেরই হয় না। পুরো দেশ জুড়ে চলছে কড়া রকমের কোয়ারেন্টাইন এবং লকডাউন। কিন্তু জিম তখনও এইসবের কিছুই বুঝে উঠতে পারেনি, কারণ গত 28 দিন যে কি ঘটে গেছে সেই ব্যাপারে তার কোনো ধারণাই ছিল না। এখন নিজের চেনা পরিচিত রাস্তাগুলোকে এত শুনশান দেখে সে কিছুতেই বুঝে উঠতে পারে না। কোথাও গাড়ি উল্টে পড়ে আছে, আবার কোথাও রাস্তার মধ্যে অসংখ্য জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। মানে পুরো শহরটায় একেবারে লন্ডভন্ড অবস্থা। হাঁটতে হাঁটতে অবশেষে
জিম একটা চার্চের ভিতরে ঢুকে পড়ে। রাস্তার হসপিটালের মতো চার্চেও ঘুটঘুটে অন্ধকার এবং শুনশান ছিল। তবে ভেতরে ঢোকার পর জিম চার্চের এক কোনায় কিছু লোককে জড়সড় অবস্থায় দেখতে পায়। সে তাদের হ্যালো বললেও কেউ তার কোনো রেসপন্স না করে মুখ দিয়ে কেমন যেন অদ্ভুত শব্দ বের করতে থাকে। এবার সেখান থেকে বেরিয়ে যখন সে হলওয়ের দিকে আসে তখন নিচ থেকে তার দিকে তেড়ে আসে স্বয়ং চার্চের ফাদার। জিম তো কিছুই বুঝে উঠতে পারে না, আরে ফাদার এমন কেন করছে। তার উপর ফাদারের চোখ মুখ একবারে জম্বির মতো দেখাচ্ছিল। মুখ থেকে বানরের মতো শব্দ করতে করতে সে হঠাৎ জিমকে কামড় দেওয়ার জন্য এগিয়ে আসে। এই কাণ্ড দেখে জিম তার হাতে থাকা ব্যাগ দিয়ে জম্বির উপর ফাদারকে বাড়ি মেরে নিচে ফেলে দেয়। এরপর জিম চার্চের বাইরের দিকে প্রাণপণে দৌড় দিতে চার্চের ভিতরকার সব জম্বিরা তার পিছনে তাড়া করতে থাকে। এবার হঠাৎ দুজন প্রোটেক্টিভ স্যুট পরা লোক এসে সেই জম্বিগুলোর উপরে পেট্রোল বোমা মেরে তাদেরকে জীবন্ত অবস্থায় জ্বালিয়ে দেয়। তারপর তারা এক্সপ্লোসিভ দিয়ে চার্চ সহ আশেপাশের পুরো জায়গাকে উড়িয়ে দেয়। এভাবে জিমকে বাঁচানোর পর তারা তাকে একটা ঘরের ভিতরে নিয়ে যায়। জিম তো কিছু বুঝে উঠতে পারছিল না যে আসলে তার সাথে হচ্ছেটা কি। তখন তাকে বাঁচিয়ে নেওয়া রেস্কিউয়াররা ধীরে ধীরে তার কাছে সবকিছু খুলে বলতে শুরু করে। তারা বলতে শুরু করে এই ভাইরাসে বেঁচে যাওয়া অল্প কিছু সংখ্যক লোকের মধ্যে দুজন হলো মার্ক আর সেলিনা নামের এই দুই রেস্কিউয়ার। মার্ক জানায় যে ক্যামব্রিজ ইউনিভার্সিটির ল্যাব থেকে জম্বি ভাইরাসটা ছড়িয়ে পড়ার পর শহরের সব মানুষই খুবই দ্রুত ইনফেক্টেড হয়ে গিয়েছিল। শহর খালি করার আগেই ভাইরাসটা তীব্র গতিতে ছড়িয়ে যায়, যার ফলে বেশিরভাগ মানুষই পুরোপুরি জম্বিতে পরিণত হয়। তারপর ধীরে ধীরে এই ইনফেকশন সমস্ত ইংল্যান্ডকে গ্রাস করে নেয়। এখন পুরো দেশে না আছে কোনো সরকার, না আছে পুলিশ, এমনকি বাইরের পৃথিবীও এই ভাইরাস থেকে বাঁচার জন্য ইংল্যান্ডের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দিয়েছে। জিম এতদিন হসপিটালের বেডে শুয়ে থাকার কারণে সে এইসব কিছু টেরই পায়নি। এই সব কিছু শোনার পর জিমের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তার বাবা মা এখন কেমন আছে সেটাও পর্যন্ত সে জানে না। তখন সে মার্ক আর সেলিনার কাছে বাড়ি যাওয়ার জন্য ইচ্ছে প্রকাশ করে, কিন্তু তারা কেউই রাজি হতে চায় না, কারণ এই অবস্থা বাইরে বের হওয়া মানেই মৃত্যুর সাথে পাঞ্জা লড়া। কিন্তু তবুও জিমের প্রচন্ড জোরাজুরিতে অবশেষে তারা রিস্ক নিয়ে সেখানে যেতে রাজি হয়। খুব সাবধানে বাইরে বেরিয়ে একটা গাড়ি নিয়ে তারা জিমের বাড়িতে পৌঁছে যায়। তবে ঘরের ভিতরে ঢুকে জিম যা দেখে তাতে তার সমস্ত পৃথিবীটাই যেন ওলটপালট হয়ে যায়। তার বাবা মা দুজনেই মৃত অবস্থায় বিছানায় শুয়ে আছে। জিমের বাবার হাতে আছে একটা সুইসাইড নোট, যেখানে বলা আছে এই পরিস্থিতিতে জম্বি হয়ে মরে যাওয়ার চাইতে শান্তিতে মরে যাওয়াটাই তার জন্য বেস্ট ডিসিশন ছিল। আসলে পৃথিবীটা যে হুট করে এভাবে বদলে যাবে সেটা জিম কখনো কল্পনাও করেনি। এভাবে বাবা মাকে হারানোর পর তাদের চোখ দিয়ে অঝোর ধারায় পানি ঝরতে থাকে। এবার জিম বাড়িতে আসার পর রাত হয়ে যাওয়ায় সেলিনা আর মার্ক রাতটা তার বাড়িতেই কাটানোর সিদ্ধান্ত নেয়, কারণ এখন বাইরে যাওয়াটা আরো রিস্কি। রাতে সেলিনা আর মার্ক ঘুমোতে গেলেও জিমের চোখে কোনোভাবেই ঘুম আসছিল না। জানলার পাশে দাঁড়িয়ে সে নিজের বাবা মার সাথে কাটানো পুরাতন স্মৃতিগুলো মনে করতে থাকে। তার এই ভাবনার মাঝে হঠাৎ বাসার জানলার কাঁচ ভাঙার আওয়াজ শোনা যায় এবং দেখা যায় ইতিমধ্যে সেখানে একটা জম্বি ঢুকে পড়েছে। জিমের চিৎকার শুনে সেলিনা আর মার্ক দ্রুত ছুটে এসে জম্বিটাকে ছুরি এবং বেসবল ব্যাট দিয়ে মারতে মারতে শেষ করে দেয়। এবার সেলিনা জিমকে তার জায়গা থেকে নড়তে নিষেধ করে দিয়ে জিজ্ঞেস করে যে জম্বিটা তাকে কোনো আঁচড় বা কামড় দিয়েছে কিনা, অথবা ওই জম্বির রক্তের কোনো ছিটে ফোটা জিমের মুখে গিয়েছে কিনা। ভাগ্য ভালো ছিল যে তার সাথে এমন কিছুই ঘটেনি, তাই সে এবার ইনফেকশনের হাত থেকে বেঁচে যায়। কিন্তু জম্বিটার সাথে ফাইট করতে গিয়ে মার্কের হাতে একটা ক্ষত হয়ে গিয়েছিল। তবে সেটা দেখা মাত্রই সেলিনা যা করে সেটা ছিল একদম আনএক্সপেক্টেড। সে তাকে কোনো কিছু বলার সুযোগ না দিয়ে বাড়ি মারতে মারতে উপরে পাঠিয়ে দেয়। আসলে আর কিছুই করার ছিল না, কারণ তাকে না মারলে সে তাদেরকেও জম্বি বানিয়ে দিত। চোখের সামনে এমন দৃশ্য দেখে জিম পাথরের মতন জমে যায়। সে ভাবতে থাকে যদি তার মধ্যেও এমন কোনো লক্ষণ দেখা দিত তাহলে সেলিনা তাকে শেষ করে দিত, কারণ বোঝাই যাচ্ছে মানুষের নিজের জীবনের চাইতে আর কোনো কিছুই কখনো বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। যাই হোক, এই জম্বি অ্যাটাকের পর সেলিনা ভাবে যে এখানে থাকাটা তাদের জন্য আর নিরাপদ না। সে জিমকে নিয়ে তখনই সেখান থেকে বেরিয়ে পড়ে। রাস্তায় হাঁটতে হাঁটতে তারা দূরের এক অ্যাপার্টমেন্টে বাতি জ্বলতে দেখে সেদিকেই রওনা দেয়, কারণ বাতি জ্বলার অর্থ হলো সেখানে এখনো সুস্থ স্বাভাবিক মানুষ রয়েছে। অ্যাপার্টমেন্টের নিচে যাওয়ার পর তারা সেখানে বেশ কিছু শপিং ট্রলির স্তূপ দেখতে পায়। জিম আর সেলিনা সেই ট্রলির স্তূপ বেয়ে উপরে উঠে পড়ে। তারপর বিল্ডিং এর সিঁড়ি দিয়ে যখন তারা উপরে উঠতে যায় ঠিক তখনই নিচ থেকে শোনা যায় জম্বিদের চিৎকার। সিঁড়ির পাশ থেকে সরে পড়ার আগে জম্বিরা নিচে এসে তাদেরকে তাড়া করতে থাকে। সেলিনা তো জিমকে একা রেখেই আগেই দৌড় দেয়। এখন জিমও কি করবে তা বুঝে উঠতে না পেরে দৌড় দেয়, কিন্তু জম্বিরা তাকে প্রায় মারতেই যাচ্ছিল। তবে শেষ মুহূর্তে হঠাৎ কোথা থেকে যেন আরেকজন রেস্কিউয়ার এসে তাকে বাঁচিয়ে নেয়। ফ্রাঙ্ক নামে সেই লোকটা সেলিনা এবং জিমকে তাদের বাসায়
বাসায় ঢুকতে দেয়। সে তাদের পরিচয় বিনিময় করে বলে যে অনেকদিন পর সে কোনো সুস্থ স্বাভাবিক মানুষের দেখা পেয়েছে। এই আনন্দে তারা ড্রিঙ্ক করার মাধ্যমে একটা সেলিব্রেশনও করে। ফ্রাঙ্ক তার মেয়ে হান্নার সাথেও সবাইকে পরিচয় করিয়ে দেয়। রাতের বেলায় ফ্রাঙ্ক জিমি আর সেলিনাকে থাকার ব্যবস্থাও করে দেয়। জিম সেলিনাকে তার সাথে এত দূর আসার জন্য ধন্যবাদ দেয়, কিন্তু সেলিনাকে দেখে মনে হয় যে এসবে সে কোনো কেয়ারই করে না, কারণ এখন পরিস্থিতি এমন যে বেঁচে থাকা মানুষগুলো নিজেদের আবেগ অনুভূতি হারিয়ে অনেকটা পাষাণে পরিণত হয়েছে। এবার পরের দিন সকালে উঠে ফ্রাঙ্ক আর জিম দেখতে পায় যে ফ্রাঙ্কের বানানো ওয়াটার সাপ্লাইয়ের বালতিগুলোতে এক ফোঁটাও পানি আর অবশিষ্ট নেই। মূলত বৃষ্টির পানি থেকে পানি সংগ্রহ করার জন্য ফ্রাঙ্ক একটা ওয়াটার সাপ্লাই বানিয়েছিল, কিন্তু গত 10 দিনেও এক ফোঁটা বৃষ্টি না পড়ায় তাদের কাছে আর সামান্যতম পানি অবশিষ্ট নেই। সবাই বুঝতে পারে যে এখানে বসে থাকলে তারা ধীরে ধীরে মৃত্যুর দিকেই এগিয়ে যাবে। তাই ফ্রাঙ্ক তখন তার রেডিওটা চালু করে একটা রেকর্ড করা ব্রডকাস্ট শুনতে পায়। সেই ব্রডকাস্টে বলা হচ্ছিল যে ম্যানচেস্টার শহরের মিলিটারি সোলজাররা একটা ব্লকেড তৈরি করেছে, যদি কেউ সেফলি সেখানে পৌঁছাতে পারে তাহলে তাদেরকে সবাই নিরাপত্তা দেবে। এখন এই খবর শোনা মাত্রই ম্যানচেস্টারের উদ্দেশ্যে যাত্রা করতে চায়, কিন্তু সেলিনা আবার তাতে রাজি ছিল না, কারণ এত লম্বা জার্নি করাটা এই পরিস্থিতিতে খুবই বিপজ্জনক। তবুও ফ্রাঙ্ক ঘরে বসে বসে মরার চাইতে একটা চান্স নিতে চায়। তার মেয়ে হান্নাও সেলিনাকে ব্যাপারটা বোঝাতে সক্ষম হয়। ফলে তখন তারা সবাই ফ্রাঙ্কের ট্যাক্সি ক্যাবে চড়ে ম্যানচেস্টারের উদ্দেশ্যে রওনা শুরু করে। মেইন রোডে যাওয়ার জন্য তাদের কাছে একটাই শর্টকাট পথ ছিল। গাড়ি চালিয়ে ওই পথে ঢোকার পর সবাই দেখতে পায় তাদের সামনে অসংখ্য ভাঙা জিনিসপত্র স্তূপ হয়ে পড়ে আছে। ফ্রাঙ্ক তখন সেগুলোর উপর দিয়ে গাড়িটাকে চালিয়ে দেয়। তীব্র ঝাঁকুনির সাথে মারাত্মক স্টাইলে তারা এই স্তূপ পার করে আসতে পারলেও শেষ মুহূর্তে গাড়িটার চাকা পাঞ্চার হয়ে যায়। ফলে ফ্রাঙ্ক দ্রুত সবাইকে নিয়ে টায়ার চেঞ্জ করতে লেগে পড়ে, কারণ এখানে যে কোনো মুহূর্তে জম্বিরা তাদের অ্যাটাক করতে পারে। কিন্তু তাদের আশঙ্কাটাই সত্যি হয় যখন তারা সামনের দিক থেকে অসংখ্য ইঁদুরকে ছুটে আসতে দেখে। ইঁদুরগুলো আসলে জম্বিদের তাড়া খেয়ে পালাচ্ছিল, যার ফলে দেখতে দেখতে দূর থেকে জম্বিরা তাদের দিকে দৌড়ে আসতে থাকে। ফ্রাঙ্ক আর হান্না মিলে নিজেদের সর্বশক্তি দিয়ে টায়ারের স্ক্রু টাইট করে কোনো মতে টায়ারটাকে লাগাতে সক্ষম হয়। জম্বিরা একেবারে নাকের ডগায় চলে আসার আগ মুহূর্ত পর্যন্ত তারা কোনোভাবে গাড়িতে উঠে পড়ে। ভাইরে ভাই, এই সিনটা একেবারে ক্লোজ ছিল। যাই হোক, এরপর গাড়ি চালাতে চালাতে তারা মেন রোডের একটা সুপার শপ দেখতে পায়। সেখান থেকে সবাই ইচ্ছা মতো খাবারের জিনিসপত্র কিনে আবারও যাত্রা শুরু করে। আরও কিছুক্ষণ ড্রাইভ করার পর তারা একটা পেট্রোল পাম্পে থামে পেট্রোল নেওয়ার জন্য। পাম্পের পাশে একটা চিজ বার্গারের শপ দেখতে পেয়ে জিম সেটার মধ্যে ঢুকে পড়ে। তবে ভেতরে ঢুকে সে বার্গারের বদলে যা দেখতে পায় তা এক কথায় লোমহর্ষক। ভেতরে যত্রতত্র পড়েছিল মৃত মানুষের পচা গলা লাশ। তার উপর জিমকে হঠাৎ চমকে দিয়ে এক জম্বি এসে তার উপরে অ্যাটাক করে বসে। মানে মহামারী এতটাই তীব্র হয়ে গেছে যে পুরো দেশের সবখানেই এখন জম্বির ছড়াছড়ি। এবার জিম কোনোভাবে বেসবল ব্যাট দিয়ে জম্বিটাকে খতম করতে সক্ষম হয়। এবার এই যাত্রায় বেঁচে যায়। এরপর পেট্রোল না শেষ হলে তারা সবাই আবার নিজেদের জার্নি শুরু করে। সন্ধ্যা ঘনিয়ে আসার কারণে সবাই মিলে পাথরের পাশের একটা জায়গাতে বিরতি নেয়। সেই জায়গাটা ছিল ভীষণই সুন্দর, তবে জনমানবহীন। সেখানে ফ্রাঙ্ক আর হান্নার খুনসুটি দেখে সেলিনা বুঝতে পারে যে পরিস্থিতি যেমনই হোক না কেন মানুষের জীবনকে টিকিয়ে রাখার জন্য আপনজনের আসলেই দরকার। অতঃপর সেলিনাও জিমের প্রতি কিছুটা রোমান্টিক হয়ে পড়ে। অবশেষে রাত ঘনিয়ে আসার পর তারা সেই রাতটাও ওখানে কাটায়। পরের দিন সকালে উঠে আবারও তাদের যাত্রা শুরু। ড্রাইভ করতে করতে তারা শেষ পর্যন্ত ম্যানচেস্টারে গিয়ে পৌঁছায়। তবে সেখানে যে ব্লকেটটা দেওয়ার কথা ছিল সেই মিলিটারি কম্পাউন্ডে গিয়েও তারা পুরো প্লেসটাকে শুনশান অবস্থায় দেখতে পায়। এর পাশাপাশি আশেপাশে মিলিটারির গাড়ি এবং অন্যান্য জিনিসপত্র ঠিকই ছিল, কিন্তু কোথাও কোনো মানুষের চিহ্ন মাত্র নেই। তখন সবাই ভেবে নেয় যে হয়তো মিলিটারিরা এখান থেকে চলে গেছে। এখন এত দূরে এসে এভাবে কিছুই না পেয়ে ফ্রাঙ্ক ভীষণ হতাশ হয়ে পড়ে। প্রচন্ড ফ্রাস্ট্রেশনে বসে পড়ার পর সে হঠাৎ মাথার উপরে একটা ঝুলন্ত ডেড বডি দেখতে পায়। ওই বডিটার উপর আবার একটা কাক বসে কা কা করছিল। কাকটাকে দেখে ফ্রাঙ্কের মেজাজ যেন আরো বেশি খারাপ হয়ে যায়। এবার সে তৎক্ষণাৎ কাকটাকে তাড়াতে গেলেও কাকটা উড়ে চলে যায়। তবে কাকটা তাড়ানোই ছিল তার লাইফের সবচেয়ে বড় ভুল, কারণ কাকটা উড়ে যাওয়ার সময় ওই ডেড বডি থেকে এক ফোঁটা রক্ত তার চোখে এসে পড়ে। সাথে সাথেই ফ্রাঙ্ক বুঝতে পারে যে তার শরীরে কিছু একটা হতে যাচ্ছে, কারণ ভাইরাসটা শরীরকে ইনফেক্ট করতে 10 থেকে 20 সেকেন্ডের সময় নেয়। আর এই সময়ের মধ্যে ইনফেক্টেড ব্যক্তি বুঝতে পারত যে সে জম্বিতে পরিণত হচ্ছে। হান্না তার বাবাকে চোখ ধরে থাকতে দেখে তার দিকে এগিয়ে আসলে ফ্রাঙ্ক দ্রুতই তাকে সরিয়ে দেয়, কারণ সে বুঝে গেছে যে তার সময় এখানেই শেষ। দেখতে দেখতে ফ্রাঙ্ক সবার সামনে একটা জম্বিতে পরিণত হয়।
এই কাণ্ড দেখে সেলিনা জিমকে ফ্রাঙ্কের উপরে বেসবল ব্যাট দিয়ে বাড়ি মারতে বলে, কিন্তু জিম কিছু করার আগেই ফ্রাঙ্কের শরীরে একে একে বেশ কয়েকটা বুলেট এসে বাঁধে। এবার সে মাটিতে লুটিয়ে পড়ার পর দেখা যায় কিছু দূর থেকে একজন সোলজার তাকে গুলি করে মেরেছে। অর্থাৎ মিলিটারিরা এই জায়গাটা ছেড়ে চলে যায়নি। জম্বি রূপে ফ্রাঙ্ককে এভাবে শেষ করার পর সোলজাররা তাদের গাড়িতে করে জিমদের নিয়ে যায়। নিজের প্রাণপ্রিয় বাবাকে হারানোর পর হান্না পুরোই শকের মধ্যে চলে যায়। তার চোখের সামনেই বাবা এভাবে শেষ হয়ে গেল। যাই হোক, তাদেরকে উদ্ধার করার পর সোলজাররা নিজেদের একটা কোয়ার্টারে তাদেরকে নিয়ে যায়। সেখানে তাদের স্বাগত জানায় মেজর হেনরি ওয়েস্ট। ওয়েস্ট তাদের সবাইকে গোসল করার ব্যবস্থা করার পর সবাইকে রেস্ট নিতে বলে। তবে হান্না এতটাই শকড আর টায়ার্ড ছিল যে সে দ্রুতই ঘুমিয়ে পড়ে। কিন্তু সেলিনা আর জিম যে পরিস্থিতির মধ্যে দিয়ে গেছে তাতে তারা কোনোভাবেই আর রেস্ট নিতে পারে না। চোখের সামনে সেলিনা যা দেখেছে তাতে সে ভীষণভাবে ভেঙে পড়ে। জিম তাকে সান্ত্বনা দেওয়ার পর তাদের মধ্যে আবারও রোমান্টিক মোমেন্ট সৃষ্টি হয়। আসলে চরম বিপদের সময় মানুষের জন্য এক ফোঁটা মায়া কিংবা মমতা খুবই বড় কিছু। যাই হোক, পরের দিন সকালে মেজর ওয়েস্ট জিমকে তাদের পুরো আস্তানাটা ঘুরিয়ে দেখায়। ইনফেকশন শেষ হয়ে গেলে নতুন ভাবে দুনিয়া গড়ার উদ্দেশ্যেই মিলিটারির লোকেরা এই প্লেসটাকে তৈরি করেছে। তারা সেখানে মানুষের সার্ভাইভালের জন্য সমস্ত উপকরণ রেখেছে। সেখানে মেইলান নামের এক ইনফেক্টেড সোলজারকেও ইনফেকশন নিয়ে স্টাডি করার জন্য বেঁধে রাখা হয়েছিল। এর মাধ্যমে তারা ভাইরাসের অ্যান্টিডোট আবিষ্কার করার চেষ্টা করছে। এছাড়া পুরো এরিয়াটাতে খুব ভালোভাবে তারা প্রোটেক্ট করে রেখেছে। বাউন্ডারির বাইরে সবখানে পুঁতে রাখা আছে ল্যান্ডমাইন। এছাড়াও এত সিকিউরিটির পরেও যদি কেউ ভিতরে ঢুকতে সক্ষম হয় তাহলে সাথে সাথেই সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠবে। আর সেদিন রাতে ঠিক এমনই হয়। গভীর রাতে হঠাৎ সিকিউরিটি অ্যালার্ম বেজে উঠলে সবাই টের পেয়ে যায় যে ইনফেক্টেড ব্যক্তিরা ভিতরে ঢুকে পড়েছে। আর এক মুহূর্ত দেরি না করে সোলজাররা রাইফেল নিয়ে সেখানে বেরিয়ে পড়ে। তারপর তারা দূর থেকে দৌড়ে আসা ব্যক্তিদের একে একে কুকুরের মতন গুলি করে মারতে থাকে। সৈনিকদের দেখে মনে হয় যে তারা ব্যাপারটা বেশ ভালোই মজা পাচ্ছে, কারণ এটা তাদের কাছে যুদ্ধের ময়দানে মানুষ মারার মতনই নর্মাল ব্যাপার ছিল। তবে এতটুকু পর্যন্ত তো সব ঠিকই ছিল, কিন্তু লোকগুলোকে মেরে আসার পর মিচেল নামের এক সোলজার হঠাৎ সেলিনার সাথে অসভ্যতা শুরু করে দেয়। জিম তাকে আটকাতে গেলে সে জিমকেও মাটিতে চেপে ধরে, কিন্তু পরক্ষণেই সার্জেন্ট তাকে বেসবলের ব্যাট দিয়ে মেরে মাটিতে শুইয়ে দেয়। মেজর ওয়েস্টও সেলিনার কাছে এর কারণে দুঃখ প্রকাশ করে এবং সে সবাইকে মৃত জম্বির ডেড বডিগুলো ক্লিয়ার করার আদেশ দেয়। জিম বুঝতে পারে যে এই সোলজারদের এমন লাইফস্টাইলের সাথে তারা বেশি দিন মানিয়ে চলতে পারবে না, তাই সে মেজর ওয়েস্টের কাছে গিয়ে তাদেরকে বিদায় দিতে বলে। কিন্তু জবাবে ওয়েস্ট তাকে যেটা বলে সেটা শুনে তো জিমের হুঁশ পুরোই উড়ে যায়। ওয়েস্ট তাকে বলে যে তাদের ব্রডকাস্টের মেন উদ্দেশ্য ছিল এখানে নারীদেরকে নিয়ে আসা, কারণ এখানে সোলজাররা বেঁচে থাকার কোনো উদ্দেশ্য দেখতে না পেয়ে সবাই সুইসাইড করতে যাচ্ছিল। তখন ওয়েস্ট সবাইকে একটা নতুন জেনারেশন তৈরি করার কথা বলে। যখন সমস্ত জম্বিরা না খেতে পেয়ে মরে যাবে তখন তারা এখান থেকে বের হবে, কিন্তু ততদিন এখানে টিকে থাকার জন্য অবশ্যই নতুন জেনারেশন তৈরি করা প্রয়োজন, আর সেটার জন্য দরকার মেয়েদের। তার মানে ওয়েস্টের যে কি উদ্দেশ্য তা তো তোমরা বুঝতেই পারছো। জিমও এই ব্যাপারটা বুঝতে পেরে দ্রুত সেলিনা আর হান্নার কাছে ছুটে যায়, কিন্তু সে তাদেরকে নিয়ে পালিয়ে যাওয়ার আগে সোলজাররা এসে তাকে মাটিতে ফেলে দেয়। ওদিকে সার্জেন্ট ফেরেলো তাদের বিরোধিতা করার কারণে তারাও তাকে বন্দী করে নেয়। তাদের দুজনকে হ্যান্ডকাফ দিয়ে বেঁধে একটা জায়গায় বন্দী করে রাখা হয়। এবার কিছুক্ষণ পর মিলিটারি সৈনিকরা এসে তাদেরকে গুলি করে মারার জন্য নিয়ে যায়। জঙ্গলের পাশে একটা জায়গায় কিছু ডেড বডির স্তূপ ছিল, সেখানেই তারা এই দুজনকে মারার জন্য নিয়ে যায়। জিমকে এক পাশে দাঁড় করিয়ে তারা যখন তাকে মারতেই যাবে ঠিক তখনই সার্জার ফেরেল হঠাৎ মিচেলকে গালি দিতে শুরু করে। এবার মিচেলও সেই গালাগালি শুনে ডিস্ট্র্যাক্ট হয়ে তাকে মারতে যায়, তবে পাশ থেকে আরেক সোলজার তার আগেই ফেরেলকে মেরে ফেলে। মিচেল তাতে ভীষণ রেগে গেলেও সে কিন্তু বুঝতে পারেনি যে এই ফাঁকে জিম তাদের হাত থেকে ফসকে গেছে। ফলে ব্যাপারটা খেয়াল করার পর সৈনিকরা পুরো পাগলের মতো হয়ে যায়। জিমকে খুঁজতে খুঁজতে তারা এদিক ওদিক এলোপাথারি গুলি ছুটতে থাকে, কিন্তু জিম ততক্ষণে ডেড বডির আড়ালে লুকিয়ে একটা দেওয়ালের অন্য পাশে এসে পড়েছিল। সোলজাররা তাকে না পেয়ে ভীষণ চিন্তায় পড়ে গেলে মিচেল বলে যে চিন্তার কোনো কারণ নেই, এখান থেকে সে কোনোভাবেই বের হতে পারবে না। মাইন আর ট্রিপওয়ারের কারণে সে ভিতরেও ঢুকতে পারবে না। এছাড়াও যদি বাইরে বের হয় তাহলে জম্বিদের হাতে সে মারা পড়বে, অর্থাৎ সব দিক থেকেই জিমের শেষ পরিণতি হবে মৃত্যু। এটা ভেবে সোলজাররা আবারও তাদের আস্তানায় ফেরত যায়। ওদিকে কোয়ার্টারের ভিতরে ততক্ষণে হান্না এবং সেলিনাকে নিয়ে টানা হেঁচড়া শুরু হয়ে গেছে। মেজর ওয়েস্টের আদেশে তাদেরকে সুন্দর সুন্দর ড্রেস পরিয়ে সেজেগুজে থাকতে বলা হয়। মানে এই অবস্থাতেও যে মানুষ তার প্রবৃত্তি থেকে দূরে থাকতে পারে না, এই মিলিটারিরা সেটা
একটা জ্বলন্ত উদাহরণ। যাই হোক, সেলিনা ভেবে নেয় যে হান্না তো কেবল একজন কৈশোরী, সে কিভাবে এত অত্যাচার সইবে। তখন সে একজন সোলজারকে কিস করে তার নিজের বশে নিয়ে আসে। তারপর ড্রেস পাল্টানোর সময় সবাইকে বাইরে নিয়ে যেতে তাকে রাজি করায়। সব সোলজাররা বাইরে যেতেই সেলিনা তার সাথে থাকা অনেকগুলো স্লিপিং পিল বের করে হান্নাকে খেতে বলে। অর্থাৎ এই অত্যাচার সহ্য করার চাইতে হান্নার মৃত্যুই তার কাছে বেচার মনে হয়েছিল। কিন্তু ওই সৈনিকরা যে ওত পেতে সব দেখছিল সেটা হান্না কিছুতেই জানতে পারে না। তাকে এই ওষুধ বের করতে দেখেই সোলজাররা এসে তার উপরে ঝাঁপিয়ে পড়ে। ঠিক এই মুহূর্তে তারা বাইরে থেকে সিকিউরিটি অ্যালার্মের শব্দ শুনতে পায়। কারো বুঝতে বাকি থাকে না যে জিম আবারও ভিতরে ঢুকে পড়েছে। তাই সৈনিকরা আর দেরি না করে গাড়ি নিয়ে তাকে খুঁজতে বের হয়ে যায়। ওদিকে জিম কিন্তু ইচ্ছা করে এদেরকে বাইরে বের করার জন্য বাইরে রাখা একটা মেশিনের হ্যান্ডেল ঘুরিয়ে যাচ্ছিল। তারা তাকে খুঁজতে আসার পর আগের বারের মতোই তারা এদিক ওদিক এলোপাথারি গুলি চালাতে থাকে। তবে জিম দারুণ বুদ্ধিমান আর স্কিল্ড একটা ছেলে। এক সোলজারকে সে মারাত্মক স্টাইলে অতর্কিত হামলা করে শেষ করে দেয়। তারপর সে ওই বডিটাকে গাড়িতে বসিয়ে রাখে। এবার লোকটার সঙ্গীরা এসে তাকে এই অবস্থায় দেখে পুরোই পাগল হয়ে যায়। সে ওই বডিটাকে ফেলে দিয়ে গাড়িটাতে চড়ে বসলে ঠিক তখনই বাইরে থেকে কিছু জম্বি এসে তার উপরে অ্যাটাক শুরু করলে সে তাদেরকে গুলি করে খতম করে দেয়। অন্যদিকে জিমের মাথায় কিন্তু তখন একটা মারাত্মক বুদ্ধি এসেছিল। একজন সৈনিককে খতম করার পর তার রাইফেলটা এখন জিমের কাছে। সে রাইফেল নিয়ে গিয়ে মেলার নামের ওই জম্বি সোলজারের কাছে চলে যায়। মেলারকে যে চেনটা দিয়ে বেঁধে রাখা হয়েছিল সেটার উপরে গুলি করে জিম তাকে মুক্ত করতে সক্ষম হয়। এবার ছাড়া পেয়ে জম্বি মেলার ভিতরে থাকা সোলজারদের উপরে হামলা করার জন্য দৌড় দেয়। এদিকে ভিতরে থাকা সোলজাররা ততক্ষণে হান্না এবং সেলিনাকে সাজিয়ে গুজিয়ে বসিয়ে রেখেছিল। বাইরে থেকে আওয়াজ শোনার পর তারা হঠাৎ দেখতে পায় যে তাদের সামনে জমদূতের মতো এসে হাজির হয়েছে জম্বি মিলার। এই কাণ্ড দেখে সোলজাররা দ্রুত হান্না সেলিনাকে নিয়ে উপরের দিকে দৌড় দেয়। বাকিরা কিছু করার আগেই মেইলার সেখানে এসে একজনের উপরে হামলা করে তাকে ক্ষতবিক্ষত করে দেয়। আর এখান থেকে শুরু হয় আর এক মহামারী। মেইলারের কামড় খাওয়া সোলজাররাও জম্বিতে পরিণত হয়ে সুস্থ ব্যক্তিদের উপরে তাড়া করতে থাকে। ওদিকে হুড়োহুড়ির মধ্যে হান্না আর সেলিনা একজন আরেকজনের থেকে আলাদা হয়ে পড়ে। ফলে হান্না একটা ঘরের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করলে জম্বি মেলার সেখানে এসে পড়ে। কিন্তু একদম কানের কাছে এসেও হান্নাকে সে দেখতে না পেয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে পালাতে থাকা একজন সোলজারকে জিম রাইফেলের বেয়ানর দিয়ে খতম করে দেয়। ততক্ষণে তাদের বেশিরভাগই জম্বিতে পরিণত হয়ে সুস্থ মানুষকে খুঁজে বেড়াচ্ছে। এদিকে জিমও হান্না আর সেলিনার নাম ধরে ডাকতে ডাকতে তাদের কাছে ছুটতে থাকে। অবশেষে সে সেলিনাকে খুঁজে পায়। কিন্তু মিচেল আবার সেলিনাকে জিম্মি করে নিয়ে জিমের দিকে রাইফেল তাক করে তাকে সরে যেতে বলে। কিন্তু জিম সরে যাওয়ার ভান করে তাকে পিছন থেকে এসে অ্যাটাক করে বসে। প্রচন্ড ধস্তাধস্তির পর অবশেষে মিচেলকেও সে গলা টিপে মেরে ফেলতে সক্ষম হয়। কিন্তু মিচেলকে মারার পরপরই সেলিনা তার হাতে থাকা বেসবল ব্যাট দিয়ে জিমকে মারতে চায়, কারণ সে ভেবেছিল জিম হয়তো ইনফেক্টেড। তবে শেষ মুহূর্তে জিমের মুখ দেখে সে তার হাত থেকে ব্যাটটা ফেলে দিয়ে তাকে কিস করতে শুরু করে। এদিকে হান্না আবার সেই দৃশ্য দেখে ভাবে যে জিম হয়তো সেলিনাকে কামড়ানোর চেষ্টা করছে, তাই সে তখন এসে জিমকে এক বাড়ি মারে। তবে পরে সে বুঝে যায় যে জিম আসলে ঠিকই আছে। এবার তারা তিনজন মিলে দ্রুত সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বাইরে বেরোনোর পরেই তারা দেখতে পায় যে বাইরে পার্ক করা গাড়িটাতে বসে আছে মেজর ওয়েস্ট। হান্না ততক্ষণে ড্রাইভিং সিটে বসে গাড়িটাকে স্টার্ট করে দিয়েছিল, কিন্তু পিছনের সিটে বসে থাকা ওয়েস্ট হঠাৎ জিমের উপরে গুলি চালিয়ে দেয়। ওদিকে পিছন থেকে তাদের দিকে ধেয়ে আসছে জম্বি মেলার। এই অবস্থায় হান্না গাড়িটাকে অল্প একটু সামনে নিয়ে আবারও পিছনের দিকে নিতে থাকে। তখন মেলার এসে গাড়ির পিছনের কাঁচ ভেঙে ওয়েস্টকে নিয়ে যায়। সেই সুযোগে সেলিনা জিমকে নিয়ে গাড়িতে উঠে পড়ে, আর মেলারও ততক্ষণে ওয়েস্টের খেলায় খতম হয়ে যায়। অবশেষে সেলিনা, হান্না এবং জিম ওই মিলিটারি কম্পাউন্ডের গেট ভেঙে বেরিয়ে আসতে সক্ষম হয়। তবে মুভি কিন্তু এখনো শেষ নয়। এই ঘটনার 28 দিন পরের দৃশ্যে দেখা যায় যে তারা তিনজন ম্যানচেস্টার থেকে পালিয়ে একটা নির্জন আইল্যান্ডে আসতে সক্ষম হয়েছিল। জিম গুলি খাওয়ার পরেও সেলিনা তার ট্রিটমেন্ট করে তাকে সুস্থ করে তোলে, আর তারা তিনজনই এখন এই দ্বীপে একসাথে বাস করছিল। তারা কাপড় দিয়ে একটা হ্যালো সাইন বানিয়েছিল, যাতে দ্বীপের উপর দিয়ে কোনো বিমান বা হেলিকপ্টার গেলে তারা পাইলটের দৃষ্টি আকর্ষণ করতে পারে। এদিকে কিছুদিন পর যখন সমস্ত জম্বিরা ক্ষুধা এবং তৃষ্ণায় মারা যেতে শুরু করে, তখন মহামারীও প্রায় শেষ পর্যায়ে চলে আসে। সেই সময়টায় রেস্কিউয়াররা সুস্থ ব্যক্তিদের খোঁজার জন্য জেট বিমান নিয়ে বের হয়। ওই আইল্যান্ডের উপর দিয়ে উড়ে যাওয়ার সময় একটা জেট বিমানের খোঁজ পেয়ে জিম, হান্না, সেলিনা খুব দ্রুত হ্যালো সাইনটাকে বাইরে নিয়ে এসে পাইলটের উদ্দেশ্যে নাড়তে থাকে। ফলাফল পাইলটও তাদেরকে স্পট করতে সক্ষম হয়। অর্থাৎ এতদিনের কোয়ারেন্টাইন শেষে অবশেষে তাদের স্বাভাবিক জীবনযাপনে ফিরে আসার
ফেরার সময় হয়েছে। তাদের দেশও ধীরে ধীরে ফিরতে শুরু করে আগের অবস্থায়। যদিও মহামারীতে তাদের সব আপনজনকে তারা হারিয়ে ফেলেছিল, তবে তারা তিনজনই এখন নতুন একটা পরিবার। ঠিক এভাবেই একটা হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে ভিন্নধর্মী এবং লোমহর্ষক মুভিটি এখানেই শেষ হয়। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক ও কমেন্টস করে আমাকে জানিও। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো ও সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।